হাই এভরিওয়ান, দিস ইজ সন্দীপ। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব যা অনেক ক্লাসে আছে, 7, 8, 9 এবং 10-এর মধ্যেও আছে। তো যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে ভৌতিক ও রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। তো আজকে আমি পাওয়ার পয়েন্ট স্লাইডের সহায়তা নিয়েছি। জানি না আমি কীরকম হয়েছে, আজকে আমি প্রথম বানাচ্ছি এটি। তো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। তো চলো ভিডিওটি দেখে নিই। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে বিজ্ঞানের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভৌতিক ও রাসায়নিক পরিবর্তন। যদিও আমি এটা ক্লাস 7 বলে উল্লেখ করেছি স্লাইডে, কিন্তু ভৌতিক ও রাসায়নিক পরিবর্তন ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9 তিনটি ক্লাসেই আছে। তো এই তিনটি ক্লাসের ছাত্রছাত্রীরা আমার এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারবে। তো তোমরা একটু মন দিয়ে শুনে নাও। তো আমরা জেনে নেই, আসো ভৌতিক পরিবর্তন আসলে কি। কোনো পদার্থের আকার, আকৃতি, রং এবং অবস্থাকে সেই পদার্থের ভৌতিক ধর্ম বলে, এবং যখনই এই ধর্মগুলোর কোনো পরিবর্তন হয় তখনই আমরা তাকে ভৌতিক পরিবর্তন বলি। যেমন মনে করো, কোনো একটা জিনিস, সে রং হচ্ছে সাদা, সে যদি কালো হয়ে যায় বা অন্য যদি রং হয়ে যায়, তখন আমরা বলবো তার ভৌতিক পরিবর্তন হয়েছে। বা কোনো বস্তুর যদি অবস্থা মানে তরল অবস্থা, কঠিন অবস্থা, গ্যাসীয় অবস্থা, এগুলো এখন যদি কোনো বস্তু কঠিন অবস্থা থেকে তরল হয়ে যায় বা তরল অবস্থা থেকে গ্যাস হয়ে যায়, তখনই আমরা তাকে ভৌতিক ধর্মের পরিবর্তন বা ভৌতিক পরিবর্তন হওয়া বলি। ভৌতিক পরিবর্তনকে পুনরায় তাহার আগের অবস্থায় আনা যায়। ভৌতিক পরিবর্তনের ফলে নতুন পদার্থের সৃষ্টি হয় না, এবং ভৌতিক পরিবর্তনের সময় পদার্থটির সংযুতি ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে না। তো এই তিনটি পয়েন্ট তোমরা খুব মন দিয়ে বুঝবে। ভৌতিক পরিবর্তনকে পুনরায় তাহার আগের অবস্থায় আনা যায়, তার মানে একটা তরল যদি কঠিন হয় তাকে আবার কঠিনে আনা যেতে পারে, বা কঠিন যদি তরল হয় আবার তাকে কঠিনে আনা যেতে পারে। ভৌতিক পরিবর্তনের ফলে কোনো ধরনের কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, এবং তার যে পদার্থের যে সংযুতি, যেটা মানে তার যে রাসায়নিক যে ধর্ম, যেটা সেটাও কিন্তু পরিবর্তন হয় না। এবার চলো জেনে নেই আমরা ভৌতিক পরিবর্তনের কিছু উদাহরণ, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই, আমরা সবাই দেখতে পাই। জল বাষ্পে পরিণত হওয়া। জল বাষ্পীভবনের ফলে যে বাষ্প হয়ে উড়ে যায়, সেটা কিন্তু ভৌতিক পরিবর্তন। বরফ জলে পরিণত হওয়া। তো বরফ যদি আমরা একটু সময় রেখে দিই বাতাসের সংস্পর্শে, তো কি হয়, একটু গরম হলেই বরফ গলে যায়, জল হয়ে যায়, আবার তরল হয়ে যায়। তো এটা একটা ভৌতিক পরিবর্তন। রাবারকে টেনে প্রসারিত করা। তো তোমরা হয়তো দেখেছো, রাবার ব্যান্ড বা রাবার জাতীয় কোনো জিনিস টানলে লম্বা হয়, আবার কি হয়, আবার সে আগের জায়গাতে এসে যায়। বেলুন ফুলানো। বেলুন আমরা ফুলাই, আবার যদি আমরা বাতাসটা ছেড়ে দিই তো কি হয়, আবার সে আগের জায়গাতেই এসে যায়। লোহার রডকে পিটিয়ে পাতে পরিণত করা। তো লোহার রডকে আমরা যে কোনো শেপ দিতে পারি, আবার তাকে আমরা গরম করে আবার পুনরায় তার আগের শেপেও আনতে পারি। তো এইগুলো হচ্ছে ভৌতিক পরিবর্তনের উদাহরণ, যেগুলোকে মানে পুনরায় আবার আগের জায়গাতে আনা যায়। এখন চলো আমরা জেনে নেই রাসায়নিক পরিবর্তন কি। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনকে আবার রাসায়নিক বিক্রিয়াও বলা হয়। তো রাসায়নিক পরিবর্তনকে কিন্তু পুনরায় তাহার আগের অবস্থায় আর আনা যায় না। রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থের সৃষ্টি হয়, এবং রাসায়নিক পরিবর্তনের সময় পদার্থের সংযুতি ও রাসায়নিক ধর্মের পরিবর্তনও ঘটে। তো আমরা কি দেখলাম, ভৌতিক পরিবর্তন যেভাবে আমরা দেখেছি যে পুনরায়
তাকে আগের অবস্থায় আনা যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তনে কিন্তু পুনরায় তাকে আর আনা যাবে না। রাসায়নিক পরিবর্তন হলেই কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হবেই হবে। এক বা একাধিক হতে পারে, একটিও হতে পারে, দুইটিও হতে পারে, 10টিও হতে পারে। রাসায়নিক পরিবর্তনের সময় পদার্থের সংযুতি মানে তার টোটাল তার কেমিক্যাল চেঞ্জেস হয়ে যায়, পুরো মানে রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। তো চলো রাসায়নিক পরিবর্তনের কিছু উদাহরণ আমরা জেনে নিই, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু আমরা দেখতে পাই। কাগজ ও কাঠের দহন বা যে কোনো বস্তুরই দহন, যখনই আমরা কিছু জ্বালাই তখনই কি হয়, একটা নতুন পদার্থের সৃষ্টি হয়, ধোঁয়া উড়ে যায়, বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয়, এবং তাকে কিন্তু আর পুনরায় আনা যায় না। একটা কিছু জ্বালানোর পর আর কি আনা যায় না। দুধ থেকে দই হওয়া, দুধ একবার দই হয়ে গেলে আবার কিন্তু তাকে দুধে পরিণত করা যাবে না, এবং দুধ এক জিনিস, দই আরেক জিনিস। টোটালি তার কেমিক্যাল চেঞ্জেস হয়ে গেছে, পুরো রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়ে গেছে। ফল পেকে যাওয়া, যে কোনো ফল কাঁচা থেকে যখন পেকে যাবে তখন তাকে আবার উল্টো মানে কাঁচা করা যাবে না, টোটালি মানে চেঞ্জেস হয়ে যায়। আতশবাজি পোড়ানো বা বোম ফোটানো, যেগুলো আমরা কালী পূজা, বিয়ে, সেই নানান অকেশনে আমরা নিউ ইয়ার এইগুলাতে আতশবাজি পোড়ানো হয়, সেটাও একটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এবং আরেকটি আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে লোহায় মরচে ধরা। মরচে ধরা হচ্ছে জং ধরা। আমরা যে বলি এই লোহাটায় দেখো জং ধরে গেছে, লোহা বাতাসের সংস্পর্শে বা জলের সংস্পর্শে আসলে জং ধরে যায়, তো সেটা একটা কিন্তু টোটালি একটা নতুন জিনিসের সৃষ্টি। লোহা আর জং ধরা টোটালি আলাদা জিনিস। তো আমি লোহার মরচে ধরা যে রাসায়নিক পরিবর্তন, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, আলাদা একটা ক্লাস। লোহায় মরচে ধরা কি, সেটা আমাদের কিভাবে ক্ষতি করে, লোহায় মরচে ধরা কিভাবে রোধ করা যায়, সেটা কিন্তু একটা টোটালি একটা আলাদা টপিক। সেটা ক্লাস 10 অবধি পর্যন্ত তোমাদের কাজে লাগবে। তো এখন আর আমি এটা বিশেষভাবে বলছি না। তো এই ক্লাসটুকু জানার পর নিম্নে দেওয়া প্রশ্নের উত্তর তোমরা আমার মনে হয় আরামসে তোমরা বলতে পারবে। ভৌতিক পরিবর্তন কাকে বলে, ভৌতিক পরিবর্তনের উদাহরণ। রাসায়নিক পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। ভৌতিক ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। আর একটি উদাহরণ দাও যেখানে ভৌতিক ও রাসায়নিক পরিবর্তনের দুইটি একসঙ্গে হয়। তো আমি সেটা বলতে ভুলে গেছি, আমি এখন বলে দিই যে ভৌতিক ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে হয়, সেটার একটা কমন উদাহরণ হচ্ছে মোমবাতির দহন। মোমবাতি যখন জ্বালানো হয় তখন মোমবাতিটি বড় থাকে, আস্তে 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 সে ছোট হয়ে যায়। সে মোমবাতি যখন ছোট হয়ে যায় সেটা হচ্ছে কিন্তু আকারের পরিবর্তন। তো আকারের পরিবর্তন হচ্ছে ভৌতিক পরিবর্তন। আর যখন মোমবাতিটি জ্বলে তো শিখাটা থেকে ধোঁয়া উড়ে যায়, সেটা হচ্ছে আবার রাসায়নিক পরিবর্তন। তো মোমবাতির দহনটা ভৌতিক পরিবর্তনও আবার রাসায়নিক পরিবর্তন। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবে।